Welcome to the Candid Show. I'm your host Tabassum Priyanka and I hope you all are doing great. The Candid Show নিশ্চয়ই নামটা শুনেই বুঝতে পারছেন আমাদের আজকের পুরো আয়োজনটা আনফিল্টার্ড এবং ক্যান্ডিড হতে যাচ্ছে। এই ক্যান্ডিড মোমেন্ট আমরা যার সাথে শেয়ার করব মানে আজকে আমাদের হট সিটে যিনি গেস্ট হয়ে এসেছেন তাকে আমরা অ্যাজ আ ইনফ্লুয়েন্সার হিসেবেই চিনি। তিনি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু বর্তমানে তার আরও অনেকগুলো ডেজিগনেশন যুক্ত হয়েছে। সেগুলো সম্পর্কে আমরা শুনবো তবে তার মুখে। চলুন তাহলে ওয়েলকাম করি আমাদের আজকের গেস্ট বর্ষা চৌধুরীকে। ওয়েলকাম টু দ্য ক্যান্ডিড শো। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আজকের এই প্রোগ্রামটাতে আসতে পেরে আরও ভালো লাগছে। প্রথমে আমি যেই কথাটা বলছিলাম তোমার ইন্ট্রো দেবার সময় যে অনেকগুলো ডেজিগনেশন আসলে বর্তমানে যুক্ত হয়েছে, সেটা সঙ্গীত শিল্পী এবং সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক ধরনের কাজের সাথেই যুক্ত আছো, শুধুমাত্র যে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছো সেটা না। তো আমি তোমার কাছ থেকে আসলে জানতে চাই বর্তমানে আসলে তুমি কি কি কাজের সাথে যুক্ত আছো এবং তোমার ডেজিগনেশন যদি তুমি কোথাও বলো তাহলে কি বলবে? আমি বলবো আর্টিস্ট এক কথায়, কারণ হচ্ছে কি যে আমি আমার শুরুটা ছিল রেডিও জকি, আচ্ছা, তারপর সঙ্গীত শিল্পী, একটা সময় স্টেজ করেছি, শো করেছি, হোস্টিং করেছি, উপস্থাপনা করতে ভীষণ ভালোবাসি, পলিটিক্যাল বিটে টাইপের অনেক শো হোস্ট করেছি, তারপর সিনেমা করেছি, দুটো সিনেমা করেছি, একটি অফিসার দ্য ইনচার্জ, একটি কিশোরী যেটি সামনে রিলিজ হচ্ছে, এবং ভালো ক্যারেক্টারে ছোট নাটক ধারাবাহিক অনেক করেছি। আর কোভিড এসে আমাকে হচ্ছে ইনফ্লুয়েন্সার বানিয়ে দিল। যখন স্টেজ শোটা বন্ধ হয়ে গেল তখন হয় না যে আল্লাহ আসলে আমাদের রিজিক কোনো না কোনোভাবে রেখে দেয়। তো দেন জাস্ট যেহেতু আমি নিজের মেকআপটা নিজেই করতাম, আমি পার্সোনাল ইনস্টিটিউট থেকে মেকআপ শিখেছি অ্যান্ড পরবর্তীতে যখন আমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার যাত্রা শুরু করলাম তখন আমি আবার ইন্টারন্যাশনাল সার্টিফাইডও হই মেকআপের ওপর। আচ্ছা, মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। এত কিছুতে কাজ করা এবং মোটামুটি সফলতা অনেক কিছু থেকেই এসেছে, তারপরেও সুইসাইড অ্যাটেম্পট কেন? হতাশা এবং ওই মুহূর্তটা আসলে যেই নারীটা পার করে সেই জানে। কারণ আমি তো অনেক চড়ায় উতরায় আমার লাইফে মানে অনেকবার হোঁচট খেয়েছি, অনেকবার ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু যখন দেখেছি যে একটা চক্র মিথ্যাচারের ওপর মিথ্যাচার, মন গড়া কথা বানিয়ে প্রচার করেই যাচ্ছে, আমার পর্যন্ত যখন ছিল সেটা পর্যন্ত ঠিক ছিলাম। সো যেটা হয় কি যে এই সিচুয়েশনটা মানসিক, একটা মানুষ কখন আত্মহত্যার মতো একটা প্রবণতায় যায় এটা কিন্তু চারটেখানি বিষয় না। কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে সেই শিশু বয়সে দেখে এসেছি, যেহেতু আমি একজন সার্ভাইভ করে করে আজকে আমি এখানে। আমার পর্যন্ত যখন এই মিথ্যাচার এবং মন গড়া কথা, ভিউ বাণিজ্য যেই হলুদ সাংবাদিকটা করছে, তার পরিবার যেটা আমাকে একটা চক্রে ফেলার চেষ্টা করেছে, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। যখন আমার 9 বছরের শিশু সন্তানটার মাত্র ক্যারিয়ার শুরু হচ্ছে, যে অনেক ভালো ডান্স করে বাংলাদেশে, মোটামুটি সবাই, আমার মেয়ের নাম জারা, ওকে চেনে এবং ওর ডান্স খুব পছন্দ করে, একটু ইন্টারন্যাশনাল প্যাটার্নের ডান্স করে, ওর সামনে একটা মানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ। সেই মেয়েটাকে যখন মানে এত জঘন্যভাবে বলা হয়েছে যেটা আমি মুখে আনতে পারছি না, তো মা হিসেবে আমার মনে হয়েছে যে আমার আসলে পৃথিবীতে বেঁচে থাকার কিন্তু আপনার কি সেটা মনে হয়নি যে মা হিসেবে তার পাশে আরো স্ট্রংলি দাঁড়িয়ে থাকাটা দরকার ছিল ওই মুহূর্তে? আমার একদম, কারণ আমরা বর্ষা চৌধুরীকে অনেক ইন্টারভিউতে দেখেছি বলতে তিনি অনেক স্ট্রং মেন্টালি এবং যে কোনো কিছু আসলে ফেস করবার চ্যালেঞ্জ হিসেবে নেবার সেই ক্ষমতাটা আছে। যখন মা হয়ে যায় একজন মানুষ তার সেই ক্ষমতাটা কিন্তু আরো খানিকটা বেশি বেড়ে যায় আমার কাছে মনে হয়। সেখানে আপনার গিভ আপ করে দেবার মতো টেন্ডেন্সি কেন আসে? আসলে পরবর্তীতে তো আমার সাইকিয়াট্রিস্টের আন্ডারে আমি ছিলাম, তো ওই মুহূর্তে আমার সুইসাইডাল অ্যাটেম্পটা আমার ভিতরে ঢুকে গিয়েছিল, মানে জীবনটাকে মূল্যহীন মনে হয়েছে সামহাও। এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এবং পুরো বিশ্বের মানুষের কাছেও আমি ক্ষমা চেয়েছি। ওই সময়টাতে না আমার একটা বারের জন্য ওই যে বলে না ছেলে মেয়ে, ইভেন দো আমি বলি আমি একমাত্র উপার্জনকারী, আমার বাবা প্যারালাইজড ব্রেন স্ট্রোকের পেশেন্ট, যার পিছনে প্রতি মাসে লক্ষ টাকা যায়। আমি একমাত্র উপার্জনকারী, আমার ছোট্ট শিশু সন্তান 3 বছর 9 বছরের মেয়ে সহ এমপ্লয়িজ যারা আছে সমস্ত কিছুর। তো সেখানে আমার বিন্দু ফোঁটা যখন আমি অ্যাটেম্পটা করি,
আমার বিন্দু ফোঁটা কারো কথাই মাথায় আসে না, আমার জাস্ট মনে হয়েছে আমি পৃথিবী থেকে চলে যাব। কিন্তু যেহেতু আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন, আপনাকে দেখে অনেকেই শিখেছে এবং মোটিভেটেড হয়েছে, কাজ করছে, সেই ক্ষেত্রে একজন আর্টিস্ট বলছিলেন আপনি নিজেকে, ওই দায়িত্ববোধটা কি আপনার আসে না, সামাজিক দায়িত্ববোধ, যে আপনাকে দেখে আরও 10 জন হয়তো বা এটা শিখবে যে সাফল্যের অনেক চূড়ায় পৌঁছে গেলেও মানুষ আসলে সফল হতে পারে না বা নিজের কাছে হেরে যায়, সেই দায়িত্ববোধটা থেকে আপনি কি বলবেন? সেখান থেকে আমি যখন সুস্থ হয়েছি তখন তো আমার ইনস্ট্যান্ট, যখন আমি অ্যাটেম্প নেই আমার বিপি চলে যায়, ব্লাড প্রেশার চলে যায়, আমি পড়ে যাই, পরবর্তীতে হসপিটালাইজ হই এবং আমার সাইকিয়াট্রিস্ট যখন আমাকে পুরো হসপিটালাইজ করেন, মেডিসিন এখনও আমার চলছে। তো পরবর্তীতে রিয়েলাইজেশনে এসে কিন্তু আমি সবার কাছে ক্ষমা চেয়েছি যে আসলে আমি এমন একটা মোমেন্টে ছিলাম মানসিকভাবে, হয় না মানে জীবনে সবাই আমরা সফল, কিন্তু ভেতরকার আর্তনাদ সবারই থাকে, ফাইট করতে 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 মানে আমার কাছে তখন মনে হয়েছে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। তাহলে আপনার এই যে পার্সোনাল লাইফের যে সম্পর্কগুলো, বিয়েটা নিয়ে অনেক কনফিউশন আছে, আচ্ছা, কেউ বলে 5টা, কেউ বলে 7টা, কেউ বলে 8টা, কেউ বলে 10টা। আসলে দেখেন সমাজে প্রতিটা মানে এখন যদি আমরা এখনকার সোসাইটি বলি অ্যাজ মানে প্রেম, পরকীয়া বহু আছে, বহু পরিবারে আছে। আমার রুমি রহমান যখন মারা যায় তার 8 মাস পরে আমার সাথে একজনের বিয়ে হয়, তিনি দুবাই প্রবাসী ছিলেন, তিনিও আত্মহত্যা করেন সামহাউ, এবং সেটাকে আসলে প্রকাশ্যে আনা হয়নি, সেটাকে হাইড করে রাখা হয়েছিল। হাইড করে রাখা করেছিলেন, কারণটা জানা যায়নি। কারণটা তদন্তে ছিলেন, আপনি নিজেও কি জানেন না যে কোনো পলিন ফাতেমা নামে একজনের সাথে তার রিলেশন ছিল এবং তার লাস্ট যে কল হিস্ট্রি সেখানে পলিন ফাতেমা, তার বোন, তার মা ছিলেন লাস্ট কলে। এবং আমি সেলুনে সার্ভিস নিতে গিয়েছিলাম, এসে দেখি দরজা ভেতর থেকে লক, অ্যান্ড দেন যারা আছে বিল্ডিংয়ের ম্যানেজার, কেয়ারটেকার সবাই মিলে শাপল দিয়ে দরজা ভেঙে দেন হ্যাঙ্গিং থেকে নামানো হয়েছে। ওটার পোস্টমর্টেম, সুরতহাল, ময়নাতদন্ত রিপোর্ট, মামলা সবই হয়েছে, অপমৃত্যু যেটা হয় আর কি সরকারবাদী। তো ওইটারও একটা মামলাটা খারিজ হয়েছে, ওটাও তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বিয়ের যে কোনো বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি কেন? এটা আসলে কি যারা করছে এটা তারাই জানে, জীবনটা আমার, আমি কিসে ভালো থাকবো। ওই ছেলেটা আমার লাইফে এসেছিল, সামহাও আমার ভাগ্যে ছিল না, সে পৃথিবী থেকে চলে গেছে স্ব ইচ্ছায়। তো রুমি মারা যাওয়ার 7-8 মাস পরে যখন আমি খুব ফাইট করছিলাম, কারণ রুমি মারা যাওয়ার 4 মাস পরেই আমার শ্বশুর আব্বাও পৃথিবী থেকে চলে যান। তো তখন আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, কিন্তু একটা ছেলে জীবনে হঠাৎ করেই আসে, সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে একটা সম্পর্কে যাওয়ার চেয়ে আসলে একজন বিধবা নারীর ইদ্যৎকাল সময় পার হওয়ার পরে বিয়ে করতেই পারে, এটা আমার ইসলাম বলে, আমার ধর্ম বলে, এবং এখানে কোনো অপরাধ বোধ আমি দেখিনি। তো পরবর্তীতে বিয়ে করি এবং আমার ননদ, আমার শাশুড়ি অবগত আছে। তার সাথে কি কোনোভাবে আপনি পূর্ব পরিচিত ছিলেন? বহু বছর আগে হাই হ্যালো ছিল, হাই হ্যালোর চেয়ে বেশি কিছু কখনোই ছিল। হঠাৎ করে আপনার সাথে যোগাযোগ করেছে, পেজে নক করেছে যখন দেখেছে রুমি মারা গেছে। আচ্ছা, তখন মেসেজ দিয়েছে। কতদিন পর মারা যাওয়ার? মারা যাওয়ার অলমোস্ট কতদিন, 10-12 দিন। এবং 10-12 দিনের মধ্যে একজন আপনাকে যখন বিয়ের প্রস্তাব দিল? না 10-12 দিনের ভিতর বিয়ের প্রস্তাব দেয়নি। বিয়ের প্রস্তাবটা কবে দিল? বিয়ের প্রস্তাবটা আসলো অলমোস্ট মাসখানেক পরে। মাসখানেক পরেই আপনি বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে গেলেন? না আমি সময় চেয়েছি, পরে তো 7-8 মাস সময় নিলাম, তারপরে 7-8 মাস পরে বিয়ে করেছেন। ঠিক আছে। এবং তারপরে হচ্ছে বিয়ে হলো। আমার যাদেরকে আসলে পরিবারে জানানো উচিত প্রত্যেকেই জানলো, এবং ওর ফ্যামিলি থেকে ওর ভাই, ওর মা, ওর বোন বিষয়টা অবগত হলো। তো ওর যেটা প্ল্যান ছিল যে এখন জানায়ও না, বছরখানেক যাক তারপরে জানায়ও। তো ওর প্ল্যান মতোই চলছিলাম। এর মাঝখানে ওর সাথে তখন কি আপনার কাছে মনে হয়নি যে জানাতে চাচ্ছে না? তো এই বিষয়টা একটু কি মনে হয়নি, আপনি যেহেতু এভাবে ব্রডলি কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, আপনার নিশ্চয়ই সেই মানসিক ক্ষমতাটা আছে কোনো চালাকি ধরার মতো, বা সেই বুদ্ধিদীপ্ত নারীতে আপনি অবশ্যই। তো আপনার কাছে কি মনে হচ্ছে না যে এটা কোনো চিটিং হতে পারে, এটা কোনো ফ্রড হতে পারে? ছেলেটা তো আমার সাথে চিটিং করে নাই, দুনিয়া থেকে চলে গেছে।
চিটিং আমি বলবো না যে ও চিটিং করছে, বিকজ সে তো নাই। একটা মৃত ব্যক্তিকে নিয়ে আমি আসলে এখনো জানি না ওর লাস্ট কল ওর মা ছিল। তার পরিবারের কারোর সাথে কি আপনার সম্পর্ক আছে, যোগাযোগ আছে? তার পরিবারের মামার সাথে ছিল, কিন্তু সেই মামা এখন পালিয়ে আছে, যে কারণে পলিটিক্যাল ইস্যুর কারণে, যার সাথে কমিউনিকেশন নাই। তো তার বাবার সাথে গত উইকেও আমি ভয়েস মেসেজ দিয়েছি, বাবা বলে সম্বোধন করে সালাম দিয়েছি। তার ভাই এখন নিউ ইয়র্কে আছে, তার সাথে সেও আমার এখানে এসছে, আমি মাওয়া নিয়ে গেছি, শপিং করে দিয়েছিলাম। তো হয় না যে আমি আসলে কারণটা আদৌ জানি না। হ্যাঁ, আমি সেকেন্ড জনের কথা বলছি না, থার্ড জনের কথা বলছি, যার সাথে আপনাকে আপনার পেজে নক দিয়েছে। থার্ড জন কোথায়? পেজে যে নক দিছে সেই তো আপনাকে বলছে যে জানাবে না। না, হ্যাঁ, আমি তার কথাই জিজ্ঞেস করছি। যাকে বললেন তাহলে ভালো হয়। সে কি হয়েছে? সুইসাইড। একজন ব্রেন স্ট্রোক, তারপর সুইসাইড, আবার সুইসাইড? না না, প্রথমটা তো আমার ডিভোর্স, এটা তো ডিভোর্সড। অফিশিয়ালি ওকে, ব্রেন স্ট্রোক, বাবুকে 38 দিনের রেখে। আচ্ছা, তারপর সেকেন্ড জন? থার্ড জন। সেকেন্ড জন ব্রেন স্ট্রোক, থার্ড জন সুইসাইড। সুইসাইড হওয়ার পরে যেহেতু আপনার প্রত্যেকটা বিয়ের মধ্যেই একটা না একটা সমস্যা হচ্ছিল, প্রথম জন ডিভোর্সড, দ্বিতীয় জন না, প্রথম জনের সাথে আসলে তখন বয়সটা কম ছিল। পুরো হোল বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি আমার ওই অ্যারেঞ্জ ম্যারেজটা খেয়েছে, মানে দাওয়াত পেয়েছে, সবাই গিয়েছে। ওটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, যেটা আমার জারার বাবা, মানে জারার জন্মগত বাবা। তো তার সঙ্গে আমার বনাবনি হয়নি বলে আমি স্বেচ্ছায় ডিভোর্স দিই, আমি দিই আমার পক্ষ থেকে। এবং মেয়েকে এখন পর্যন্ত ভরণ পোষণ থেকে সমস্ত কিছু আমি মেনটেন করি। যেহেতু প্রত্যেকটা বিয়েতে কিছু না কিছু সমস্যা আসছিল, এবং তৃতীয়বার যে প্রথম বিয়ের কিন্তু বহু বছর পরে গিয়ে আমি রুমিকে বিয়ে করি। ওকে, তৃতীয় বিয়ের কথায় আমি একটু আসতে চাচ্ছি, যে সুইসাইড করলেন তিনি, তারপরে আবার একটা বিয়ে করার সিদ্ধান্ত না নিয়ে আপনার কি মনে হয়নি যে আপনার একটু সময়, নিজেকে সময় দেওয়া উচিত, পরিবারকে সময় দেওয়া উচিত? উনি সুইসাইড করার অলমোস্ট 1 থেকে 1.5 বছর পরে আমার সাথে রাসেল মিয়ার বিয়ে হয়, এবং এটাও কিন্তু ফ্যামিলি বিয়ে। একটু খেয়াল করে দেখবেন যে রাসেল মিয়ার সঙ্গে যখন বিয়ে হয় তখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রির গণ্যমান্য ব্যক্তিরাও কিন্তু ছিলেন, এবং উকিল বাবা হচ্ছে আমার ভাই দিয়ে তাইবের মেয়ে, উকিল মা যেটাকে বলে আর কি। সো সেখানে আসলে সে যে একজন ফ্রড এবং সে যে টাকার জন্য বিয়ে করবে, এগুলো তো কেউ বুঝতে পারেনি। আর বিয়েটা তো আসলে সংসার করার জন্য করা হয়েছিল, ইভেন দো এখনো আইনতভাবে আমি তার লিগ্যাল ওয়াইফ। বিকজ আমি ডিভোর্স দেইনি, আমি দেইনি, এবং আমি ভবিষ্যতেও দিব না। কেন? চাচ্ছি না, প্রয়োজন বোধ করছি না। যেখানে এত কাদা ছোড়াছড়ি হচ্ছে, এবং কাদা ছোড়াছড়ি না, তিনি মামলা পর্যন্ত তিনি যেহেতু আমার সঙ্গে বিট্রে করেছে, দেখেন স্পষ্টভাবে আমার নিকানামায় দেওয়া আছে আমি একজন বিধবা, যাকে মারা গেছে, মানে আমি বিধবা, রাইট? তো বিধবা নারী হিসেবে আমার অপশনটাতে নিকানামায় আমি বিধবা দিয়েছি, কিন্তু সে আমার সাথে বেইমানি করে লিখেছে বরের ভাষ্য মতে প্রথম স্ত্রী, যেটার জন্য একটি প্রতারণা মামলা করা হয়েছে। কিন্তু আমি তার প্রথম স্ত্রী ছিলাম না। তার 11 বছরের একটা শিশু সন্তানও আছে, যেটা বিয়ের পরে বেরিয়েছে। তার একাধিক রিলেশনশিপ এবং সুগার মাম্মি টাইপের কিছু অনেক কিছু বেরিয়েছে। তারপরে আপনি তার সাথে থাকতে চান? আমি তো থাকতে চাইনি, আমি তো সেপারেশনে দিব না, আমি ডিভোর্স, বিকজ আমি বিয়ে করতে চাচ্ছি না এবং আমি ডিভোর্সও দিতে চাচ্ছি না। যেহেতু আমার নারী নির্যাতনের মামলাটা চলছে, সে আমাকে যে পাবলিকলি মারছে, আমাকে হিট করছে, সাক্ষ্য প্রমাণে সে কিন্তু জেলও খেটেছে, এবং তার সাথে এখনও চার্জশিট চলে গেছে। এটা এখন ট্রাইব্যুনালে, এটা চলবে, এটার বিচার হবে, এবং আমি চাই এটা সঠিক একটা বিচার হোক। আপনি শেষটা দেখতে চান? শেষটা দেখতে চাই, এবং সত্যের শেষটা দেখতে চাই। ওকে, পাবলিক ইনসিডেন্টের কথা বলছি। কিছুদিন আগে আরও একটা পাবলিক ইনসিডেন্ট হলো, কোনো একটা মেলায় একটা ঘটনা। সেই ঘটনাটা একটু আপনার কাছ থেকে শুনে, আসলে কি হয়েছিল সেখানে? আচ্ছা, এটা খুবই মজার একটা বিষয়। ওকে, একটা ইনফ্লুয়েন্সার যে কিনা গত ওই ইভেন্টটায় করে অর্গানাইজার, গত 3 বছর টানা আমি তার ফেয়ার করেছি, এবং এমন কোনো স্টল আর নেই যে জানে না, মানে উই আর ভেরি গুড ফ্রেন্ড অর ভাই বোন, আমাদের বন্ডিংটা অনেক ভালো। মেলা হওয়ার আগে থেকে প্ল্যান চলে। সো যেখানে
আমি একটা ভয়েস ছেড়েছি যে আমাকে যে বলতেছে তুই কই আসাদ গেটে, আমি বলছি আড়ংয়ে, পরে বলছে আড়ং কোথায়, কোন আড়ং, আমি বলছি আসাদ গেট আড়ং, পরে বলে আচ্ছা আয়, আয়সা শুরুটা স্মুথলি করিস, ইভেন তো সে আমাকে পে করেছে। মানে সেই ইভেন্টটা হোস্ট করবার দায়িত্বে আপনি ছিলেন প্রমোশনাল পার্টনার। ওকে ওকে, সো যেহেতু 3 বছর ধরে করে আসতেছি, এটা আমার মতো করেই আমি করি। দেখা যায় হয় না কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্র্যান্ড প্রমোটার এই ইভেন্টটাতে আমি একটা লাইভই করব, কিন্তু এই ইভেন্টটা বিশেষ করে এক্সোটিক ইভেন্টটা, যে ইভেন্ট নিয়ে কন্ট্রোভার্সি, এই ইভেন্টটা দেখা গেছে যে আমি সকালে একটা লাইভ করছি, সন্ধ্যা একটা লাইভ করছি, মাঝখানে 2টা রিলও ছাড়ছি, বিকজ এটার সাথে আমার বন্ডিংটা অনেক স্ট্রং। আচ্ছা, ওর বাচ্চা, ওর ওয়াইফ অ্যারেঞ্জারের, মানে উই আর লাইক ফ্যামিলি মেম্বার্স। ওকে, সো সেখানে আমি যখন গেলাম মেলাটায়, মেলাটা পুরোটা কাভার শেষ প্রায় 1 ঘন্টার প্লাস হবে। তো মেলাটা পুরো শেষ করে আমি জাস্ট এন্ডিংটা দিব। অন্যদিকে হয় কি, ফেয়ারে যখন আমরা ফেয়ার করি, বিভিন্ন স্টলাররা গিফট দেওয়ার জন্য মানে ছবি তুলবে, গিফট দিবে, এটা সব ফেয়ারেই হয়। সো স্টলাররা না, নতুন যারা এসেছে তারা আমাকে পিয়ার মানে গিফট দেওয়ার জন্য ডাকছিল। তো আমি বলছিলাম আমি লাইফটা শেষ করে আসতেছি। তো আমি লাইফটা শেষ করে যেই বা মানে এন্ট্রির যে গেটটা, সেই মুখে এসে বলছিলাম সবাইকে যে এখনই বিদায় নিব, আপনারা সবাই আসবেন, আবারও দেখা হবে। তো ওই মুহূর্তে পেছন থেকে আমাকে অর্গানাইজারের সহকারী ডাকে, আপা একটু আসেন না, কারণ উনি ভেবেছে আমার লাইভ শেষ, আমি বেরিয়ে যাচ্ছি। ওই যে স্টলাররা যে আমাকে ডাকছে, উনি ভেবেছে আমি হয়তো চলে বেরোয় যাচ্ছি, লাইভ শেষ। তো উনি ওই জিনিসটা ভেবে ওই ভয়েসটাও আমি ছেড়েছি যে শেফালি আপা আসলে কি বলতে চেয়েছিল আমাকে। তো লাইভ শেষ, পরবর্তীতে আপা ডেকে নিয়ে যায়, পরে পিআর অনেকে অনেক রকমের গিফট দেয়, অ্যান্ড অর্গানাইজার আমাকে পেমেন্ট করে। তার কিছুক্ষণের মধ্যে মানে অর্গানাইজার আমি সহ নিচে নেমে আসি, আস্তে আস্তে দেখি আমাদেরই এই জগতেরই একজনের বিশাল স্ট্যাটাস। আচ্ছা, সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে জোরপূর্বক কোনো একটা মেলায় গিয়ে আমি লাইভ করছি, ইভেন্টের জুলুম করছি, এরকম ব্লা ব্লা ব্লা। কেন? তার নামটা কি? তার নামটা আমি প্রকাশ্যে বলতে চাচ্ছি না, আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটলে পেয়ে যাবেন। আমরা সোশ্যাল মিডিয়া ঘাটলে পেয়ে যাব এবং অবশ্যই পেয়েছেন নিশ্চয়ই, না পেলে এই প্রশ্ন আসতো থেকে, কিন্তু আমি নামটা বলতে চাচ্ছি না। তার সাথে আপনার আসলে প্রতিদ্বন্দ্বীর জায়গাটা কোথায়, কি সেটা কি কাজের জন্য? আমি না, আমার প্রতিদ্বন্দ্বী শুধু আমাকে ভাবি। তাহলে তার সাথে আপনার পার্সোনাল কোনো না, তার সাথে আমার কোনো ধরনের কোনো কিছু নাই। বরং আমি শুনেছি বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে যখন দেখেন, আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ সঙ্গীত শিল্পী, সমস্ত দিক যদি বিবেচনা করেন, দিন শেষে আমি কিন্তু ভালো কাজে ইনফ্লুয়েন্স করে আসছিলাম মানুষকে, রাইট? এখন হয়তো মানুষ আমাকে প্রশ্নবিদ্ধ করছে বা সিচুয়েশনটা আউট অফ দ্য কন্ট্রোল। তো সেখানে ইনফ্লুয়েন্স অফ দিস ইয়ার ক্যাটাগরিতে আমাকে অ্যাওয়ার্ড দিতে চেয়েছে এবং তাকে দিতে চেয়েছে বেস্ট ব্র্যান্ড প্রমোটার। কিন্তু নিউজেও তো এরকম এসেছে যে আপনাকে ঢুকতেই দেওয়া হয়নি, এবং যার কথা আমরা বলছি, যে প্রসঙ্গে কথা বলছি, তিনিও এই ধরনের একটা স্ট্যাটাস দেবার পেছনে রিজনটা কি ছিল? আপনার সাথে কি তার কোনো ব্যক্তিগত সংঘাতের কারণ ছিল? সে না, কিছুদিন যখন আমি এই যে আমার সুইসাইডাল অ্যাটেম্প অ্যান্ড আমার যখন ওই যে একটা 3rd ক্লাস জার্নালিস্ট যখন আমাকে বউ হিসেবে দাবি করছে, এখনো প্রমাণ করতে পারেনি, তখন তিনি, আমি জানি না কেন, তিনি কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার ক্যাপশন দিয়ে লাইভে আসতো। তার সাথে আপনি কখনো পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছেন? সে আমার বার্থডেতে কেন এই ধরনের স্ট্যাটাস? হ্যাঁ, ইভেন তো আমি আপনাকে সেই ভয়েসটা শোনাতে পারবো। স্ট্যাটাসটার পরেই আমি তাকে একটা ভয়েস মেসেজ দিয়েছি। আচ্ছা, আমরা একটু শুনি। তুই না জেনে গায়ে পড়ে এগুলো করতে আইসেন না, হ্যাঁ? জোরপূর্বক কেউ এই ফেস্টিভ্যালে আসে নাই, হ্যাঁ? এই ফেস্টিভ্যালে আসতে আমাকে বলা হয়েছে এবং আই হ্যাভ এভিডেন্স। এক্সোটিক ইভেন্টের সাথে আমি আজকে থেকে না, আপনার কোনো ধরনের রাইটস নাই আমাকে এইভাবে কথা বলার। কেন ভয় পাচ্ছেন? এই ফিল্ডকে ভয় পাচ্ছেন যে আমি নামলে ফিল্ড এখন আপনি উড়ে যাবেন, এরকম কিছু? কেন আপনি আমার সাথে এগুলো করছেন? আপনার সাথে আমার কিসের দ্বন্দ্ব? আপনার সাথে আমার পার্সোনাল কোনো প্রবলেম আছে? আপনি সরাসরি কিভাবে লিখেন এগুলো? কিভাবে লিখেন? আপনার ভেতরে মনুষ্যত্ব নাই? আপনি অন্যের রিজিকে হাত দেন? আপনি জানেন এক্সোটিক ইভেন্ট আমাকে বুকিং করেছে কিনা, এক্সোটিক ইভেন্ট আমাকে আসতে বলেছে কিনা? আপনি জানেন সেটা? আপনি কেন এইভাবে পোস্ট করলেন? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। কিন্তু আমার 2টো এতিম বাচ্চা, তার সাথে আমি, এই হাক আপনি নিয়েন না।
দুনিয়াটা অনেক কঠিন, আপনি সুপারস্টার থাকেন। এই ফেয়ারে আমাকে আসতে বলা হয়েছে এবং আমার কাছে সেটার প্রমাণ আছে। পোস্টটা করে আপনি যা করেছেন আমার মানহানি করলেন এবং এই মানহানির জবাব অবশ্যই দিতে হবে। তার কাছ থেকে কোনো ধরনের রিপ্লাই আসেনি। সে কি এটা দেখেছে, শুনেছে? এই যে ডাবল ডট উঠে আছে, ডাবল ডট উঠে আছে, মানে তিনি শুনতে পেয়েছেন? তিনি দেখেছেন। তার কাছ থেকে নিশ্চয়ই সাংবাদিকরাও ফিডব্যাক পাওয়ার চেষ্টা করেছেন, পেয়েছেন কি কোনো ফিডব্যাক? না, তিনি তার আচ্ছা তারপর বলি তো গাড়ি থেকে যখন আমি নামলাম, নিচে নামলাম যখন অর্গানাইজার আমাকে পেমেন্ট করলো, তো কেউ যদি জোরপূর্বক মেলায় যায় আপনি কি পেমেন্ট করবেন আমাকে? আপনার সাথে আমি জোর করে আসছি ধরেন, না, আপনি আমাকে পেমেন্ট করবেন? নিশ্চয়ই না। তো সে আমাকে পেমেন্ট করলো অ্যান্ড দেন স্ট্যাটাসটা আমি দেখালাম ওকে, যে এটা কি জিসান, এটা কি, কারণ আমি ওকে তুই করে বলি, জিসান এটা কি? তখন বলতেছে আমি দেখতেছি, তুই রাগ হইস না, কারণ জানে আমি ভীষণ রেগে গেলে ভীষণ রেগে যাই। পরবর্তীতে তুই ঠান্ডা হ, আমি দেখতেছি, আমি বিষয়টা ম্যানেজ করছি। তো যাই হোক, পরবর্তীতে ও কি বলার পরে ওই পোস্ট ডিলেট অ্যান্ড ও এসে গাড়িতে বসলো, জিসান এসে বসলো, এর মধ্যে দেখি আমার লাইফটা নাই। আচ্ছা, মানে আমার লাইফটা স্প্যামার দিয়ে উড়ানো হয়েছে, ডিলেট করানো হয়েছে ফেয়ারের লাইফটা। এত সংঘাত কেন? প্রশ্ন তো আমার, আপনি তো শুনলেন ভয়েসটা, আমি কি বলেছি এখানে, যে আপনার সাথে আমার কিসের দ্বন্দ্ব, আমার রিজিকে, মানে আমি ফেয়ারে এত কিছুর এত ঝামেলা এত কিছুর পরে এবং মুভ অন করে আপনার গাড়িতে হামলা হয়েছে এ ধরনের একটা কথা। গাড়িতে তো না, গাড়ি থেকে আমাকে টেনে নামানো হয়েছে। এটা কারা করেছে বা কেন করেছে? এটা সাংবাদিক আকাশ নিবিড়, এটার জন্য তো ইতিমধ্যে হাতিঝিল থানায় একটি মামলা দায়ের হয়েছে, যেটার জন্য ও 4 দিন জেলেও ছিল। তার সাথে আপনার সংঘাতের জায়গাটা কি ছিল? তার সাথে সংঘাতের জায়গা হচ্ছে সে আমাকে বউ দাবি করে, অথচ তার কাছে কোনো প্রমাণ নাই। মানে বিয়ে করলে ভাই একটা নিকানামা থাকবে, রাইট? একজন কার সাথে কি আপনি সম্পর্কে ছিলেন? কোনো ধরনের সম্পর্ক না। সে যখন রাসেল মিয়ার সাথে আমার তুমুল খারাপ সময়, রাসেল মিয়া যখন আমাকে মেরে টেরে বেরিয়ে গেল, তখন যখন আমি প্রেস করছি, যখন আমি থানায় মামলা দায়ের করলাম, তখন এই ছেলেটা ছুটে আসে, এসে বলে যে আমি আসি, আমি দেখতেছি, অ্যাজ এ ফ্রেন্ড। এবং সে কোর্ট কাচারি, প্রেস ম্যানেজ করা, কোথায় কি লাগবে না লাগবে, টাকা পয়সা, কারণ দেখেন আমার বড় ভাই নাই, আকাশ নিবিড়, তিনি করেছেন সবকিছু। তাহলে আপনার জন্য তিনি এত কিছু নিজ থেকে এগিয়ে করছেন, তখন কি আপনার মনে হয়নি যে এটা কোনো সম্পর্কের খাতিরেই করছেন? না, বন্ধুত্বের খাতিরে, কারণ আমি তো তাকে তুই করে বলি এবং এই জায়গাটা বন্ধুত্বই ছিল। অনেক সম্পর্কে তুই থাকে, ঘনিষ্ঠ সম্পর্কে, বন্ধুর সম্পর্ক ছাড়াও প্রেমের সম্পর্ক। দেখেন আমি তো একটা জিনিস হচ্ছে, আমি তো রাসেল মিয়াকে ডিভোর্স দিই না, আমিও আরেকটা সম্পর্কে কিভাবে মানে যাব? আমার তো তখন ওই যাওয়ার চিন্তা ভাবনা নাই। আমি তো তখন রাসেল মিয়ার মামলা, এইটা সেইটা দৌড়াদৌড়ির মধ্যে আমার পুরো টানা 2-3 মাস চলে গেছে। তার মানে আপনার কাছ থেকে ন্যূনতম কোনো প্রতিশ্রুতি তিনি পাননি? কোনো প্রতিশ্রুতি পাননি, বরং তিনি যেটা করেছে যে কোথাও ধরেন লয়ারকে 5 টাকা দিতে হবে, সে আমার কাছ থেকে 20 টাকা নিয়ে 5 টাকা তাকে দিছে, 15 টাকা তার পকেটে রাখছে। এইভাবে করে আমাকে ভাঙিয়ে ভাঙিয়ে সে খেয়েছে। মানে ভাঙিয়ে খেয়েছে বলতে কি, ওর পকেট খরচ, ওর বাইকের তেল, ওর মাছ খাইতে চাবে, মানে এই ধরনের নানান কিছু, মানে একটা পুরুষের চলার জন্য যা লাগে ওইভাবে চলেছে। যখন 31st নাইটে এই বছর আমি বাংলাদেশের স্বনামধন্য কিছু তারকা আছে, তাদের সঙ্গে আমার দেখা হয় এবং তারা যখন দেখে যে এই ছেলেটা আমার পাশে, তখন আমাকে বলে যে তোর জন্য ভয়ঙ্কর কিছু ওয়েট করছে। তা আমি বললাম কেন? পরে বলে আমি ওরে মারছিলাম। তা আমি বললাম বুবু কেন মারছিলা? নামটা বলতে চাচ্ছি না, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, বুবু কেন মারছিলা? তখন আমাকে যখন কারণটা বললো যে তার ওয়াশরুমে হিডেন ক্যামেরা নিয়ে গেছে, মোবাইলকে হাইড করে। অ্যান্ড তারপর আরেকজন তারকা, তার মানে আপনাকে সতর্ক করা হয়েছিল, তারপরে কি আপনি সতর্ক হয়েছিলেন? হ্যাঁ, তখন থেকে সতর্ক হওয়া শুরু। 31স্টে যখন কিনা আমাকে জানালো 2জন তারকা একসাথে যে হি ইজ আ নট গুড পারসন, হি ইজ আ নট গুড গাই, সে সবসময় অনেক অনেক তারকাকে হ্যারাস করে আসছে। আচ্ছা, এবং সেখান থেকে তার সাথে আমার দূরত্বটা শুরু, এবং আমি অ্যাভয়েড করা শুরু করি, টাকা চায়,
দেখা গেছে 1000 টাকা চায়, 500 টাকা চায়, বিকাশ কর, এই কর সেই কর, এই সব যখনই করতে থাকে আমি জাস্ট অ্যাভয়েড করা কিভাবে, মানে কিভাবে অ্যাভয়েড করব। তারপর তো এত কিছু হলো না, তারপর তো এত কিছু না, তারপরে তো ও খেপে গেল যখন আমি ওকে অ্যাভয়েড করে। একদম সেটাই বলছি। তো এই টপিকটা আমরা বাদ দিয়ে আরেকজনের কথায় আসতে চাই। মুন্না খানের সাথে আপনার আসলে সম্পর্কটা বর্তমানে কি, এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে। মুন্নার সাথে সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু না, একে বন্ধুত্ব। প্রথম কোয়ার্টিস্ট যেহেতু একটা কাজ করেছি, ভীষণ ভাইরাল হয়েছে দেখেছেন। আর মুন্না খুবই খুব চয়েস করে কাজ করে। ওর ডার্ক ওয়াল সিনেমাটা খুবই ভালো লেগেছে আমার, মেকিং থেকে শুরু করে বাজেট থেকে শুরু করে, হয় না যে একটু তামিল টাইপের ডিফারেন্ট ছিল, সো এটা আমার ভালো লেগেছে। অ্যান্ড মানুষ হিসেবে ভালো মনে হয়েছে এবং হি ইজ এ ভেরি গুড পারসন। তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চার সাথে আমার কমিউনিকেশন আছে এবং আমার জারামণি থেকে শুরু করে সবার সাথে তার কমিউনিকেশন আছে। সে আমার ভালো একজন বন্ধু এবং কোয়ার্টিস্ট, অ্যান্ড সামনে একটা সিনেমাও হচ্ছে তার আমার, এর চেয়ে বেশি কিছু না। এবং হওয়ার কোনো পসিবিলিটিও নাই, বিকজ তার একটা পরিবার আছে। ঠিক আছে, ডিএ তায়েবের সাথে কি সম্পর্ক? একটা বাবা সন্তানের যে সম্পর্ক হয়, অথবা একটা মা সন্তানের যে সম্পর্ক হয়, আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি কাকে? বাবা মাকে। অথবা সন্তান সবচেয়ে বেশি শ্রদ্ধা করে বাবা মাকে, বাবা মাও সবচেয়ে বেশি স্নেহ করে সন্তানকে। আসলে কি তাই? সম্পর্কটা সেখানেই। কারণ আমি প্রচণ্ড লেভেলের ঘাওড়া, এই ইন্ডাস্ট্রিতে যদি কারো কথা আমি শুনি সেটা আমার ভাই ডিএ তায়েব। এবং আমার ভাবিমা। কেন আপনাদেরকে নিয়ে? আমার ভাবিমা এত কথা কে করছে? এই আকাশ নিবিড় ছড়াচ্ছে। একজন আকাশ নিবিড় কি এত কিছু করতে পারেন একা? তাই তো করছে, কারণ তার নিজের অনিবন্ধিত। আপনি কি বর্ষা চৌধুরী তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, বা আপনার কি আরো বেশি মানুষের সাথে পরিচিত না? আরো যারা সাংবাদিক আছেন আমি বলি না, তারও আগের চেয়ে কাজ করছে। কোথায় কোনো সাংবাদিক, জাতীয় কোনো পত্রিকা, জাতীয় কোনো টেলিভিশন তাকে নিয়ে লিখেনি? তার কথা বলছি না, আপনার সাথে তো কাজ করেছে। তাহলে কোথাও কি অন্যান্য সাংবাদিকরা আকাশ নিবিড়ের বিপক্ষে কথা বলছে না? আপনার অনেক বন্ধু আছে ইন্ডাস্ট্রিতে। 99% সাংবাদিক বলছে আকাশ নিবিড় কিসের সাংবাদিক, যে কোনো সংগঠনের মেম্বার না। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া একজন আকাশ নিবিড় হ্যান্ডেল করছে না। প্রেস না, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে মানুষটা কাজ নাই, কর্ম নাই, যে মানুষটা সারাদিন বাসায় থাকে, সেই মানুষটার অলমোস্ট 4টা থেকে 5টা ইতোমধ্যে সাইবার ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 4টা থেকে 5টা পোর্টাল আছে, পেজ আছে, যেটা সে নিজে হ্যান্ডেল করে, নিজে নিউজ করে, নিজে সেগুলোকে ভাইরাল করে। আপনার কাছে কোনো প্রমাণ আছে উনি যে 100%? কেমন প্রমাণ? এখনই দেখাই, অন স্ক্রিন দেখেন। শিওর, আমরাও দেখতে চাই। হ্যাঁ প্লিজ, উইদাউট এভিডেন্স আমি আসলে কথা বলি না। আপনি প্রমাণ ছাড়া একজনকে বউ কিভাবে দাবি করেন? এই যে দেখেন, তার এটা হচ্ছে পেজ। হ্যাঁ, এই পেজটা দিয়ে যত মানহানি আছে, মন গড়া কথা আছে ভাইরাল হওয়ার জন্য। আর এখন হচ্ছে ফেসবুকে মনিটাইজেশনটা বেশি ইজি হয়ে গেছে, ডলারটা ইনকাম করা ইজি হয়ে গেছে, এটাই ও করছে। ওরা এখন 41K ফলোয়ার্স। অ্যান্ড আমি একটু দেখাই, আপনি দেখলে বুঝবেন। 3 ঘন্টা আগে সে পোস্ট করেছে, কিছুদিন আগে, জাস্ট গত উইকে, নিকা বাই কিবরিয়া রাতুল, মানে কিবরিয়া রাতুল ভাইয়ার বার্থডে ছিল, যাকে আমি ভাইয়া পাপা দুইটাই ডাকি। মানে সে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুবই ক্লোজ। তাকে আমি আমার গলার চেন, তার বার্থডে ছিল, আমার না খেয়াল ছিল না, তো গুলশান রংপুরে চা খেতে গেছি, তখন পাশে থেকে আমার আরেকটা ভাই আছে কাদ্রি, ও বলতেছে এই কিবরিয়া রাতুলের আজকে বার্থডে। আমার হঠাৎ করে মনে পড়ছে, এখন আমার সাথে কোনো গিফটও নাই, কেকও নাই, কিছু নাই। অ্যান্ড দেন আমি গলা থেকে আমার চেনটা খুলে আমি ওকে পরাই দিছি, হ্যাপি বার্থডে পাপা। ওই ভিডিওটা ছেড়েছিলাম, দেখেন এখানে কি লিখেছে 3 ঘন্টা আগে। আপনি যে সম্পর্কগুলো কথা বলছেন, কেউ খুব ভালো ফ্রেন্ড, কেউ বাবা, আবার কেউ পাপা, কেউ ভাই, সম্পর্কগুলোকে এভাবে নাম দেওয়াটা কেন আপনার জন্য? কারণ তারা আমাকে এটা কি ভাইরাল হওয়ার জন্য, বা তাদের সাথে সম্পর্ক থাকলে কি কোনো ধরনের বেনিফিট আছে? না, তারা তো আমার কাজের পার্টনার। না না না, তারা তো, যেমন আমি বলি, আমি যখন গ্র্যান্ড সুলতানে মুন্নাকে নিয়ে যে কাজটা করি, 17 জনের টিম যায়, সেখানে কিবরিয়া রাতুল ছিল, কাদ্রি ছিল স্টাইলিংয়ে, মেকআপ আর্টিস্ট মেকআপে ছিল অভি, আমরা তো গ্রুপ হয়ে কাজ করি,
একা তো একটা প্রজেক্ট নামানো সম্ভব না, পুরো একটা টিম। সেটা কি শুধুমাত্র প্রফেশনালিজমে রেখে এই করা যায় না, সম্পর্কে নাম দিতে হবে? এটা সবাই না, এটা হয় কি যে চলতে চলতে আসলে আপনার সঙ্গে আমার কিভাবে আজকে ফার্স্ট মিট, সেকেন্ড মিট, থার্ড মিট, সামহাও কোনোভাবে মনে হবে যে উই আর ভেরি ক্লোজ, অ্যান্ড দেন আমার কিন্তু মেয়ে বন্ধু নাই কোনো, হ্যাঁ মানে ইন্ডাস্ট্রিতে কেউ নাই, একটা মেয়ে ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে সিঙ্গার সাব্বিরের ওয়াইফ রিনি, আমাদের ক্লোজ আপের। তো আমি খুব মেয়েদের সাথে কম মিশি রিনি ছাড়া, কারণ ও আমাকে বুঝে, আমি কাঁদলে বুঝে, হাসলে বুঝে, মানে ও আমাকে রিড করতে পারে আমার সিচুয়েশন। আমি আর কোনো মেয়ের সাথে কমফোর্টেবল না। সো এখন কাজ করতে করতে কার সাথে আসলে অ্যাটাচমেন্টটা ভালো হয়, এবং কাজের খাতির হোক বা ভালো পরামর্শ হোক, ভালো দিক নির্দেশনা হোক, সেখান থেকে আসলে নামগুলো আসে। কেন আমি বুবু ডাকি? নিশ্চয়ই সম্পর্কের খাতিরে। পুরো আয়োজনটার একদম শেষ পর্যায়ে আছি। আপনার সোশ্যাল মিডিয়া ঘাটলে, কমেন্ট বক্স ঘাটলে এই ধরনের অনেক কমেন্ট আসে, সবই নাটক, সবই ভাইরাল হবার জন্য, সবই আসলে কন্টেন্ট। এই বিষয়টাকে আপনি কি বলবেন যারা এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছেন? ভাইরাল হওয়ার জন্য সব করা যায়, আত্মঘাতী হওয়াটা খুবই ভয়ঙ্কর, রাইট? সো ভাইরাল আমি তখনই আসলে বলতাম যে আমি ভাইরাল হওয়ার জন্য করছি যদি আমি দেখতাম যে এই ভাইরাল হওয়ার কারণে আকাশ নিবিড়ের মতো আমার ফলোয়ার্স বাড়ছে, আকাশ নিবিড়ের মতো বা সাংবাদিক যে কিনা এখনও নিকান আমার প্রমাণ দিতে পারে নাই, বউ হিসেবে দাবি করছে। ভাই একটা সম্পর্কেও যদি কেউ থাকে, প্রেমেও থাকে, তার সাথে একটা ছবি থাকবে না? একটা ফর্মাল পিকচার বলতেছে 2 মাসে একটা ফর্মাল পিকচারে বউ হয়ে গেলাম। ওকে, আমরা তো শেষ পর্যায়ে আছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে, আজকের আয়োজনে আমরা অনেক টপিকে কথা বলেছি এবং বেশিরভাগই আসলে কাজের চেয়ে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা হয়েছে। তো আমি যেটা এই জায়গাটা একটু আপনাকে বলবো যে আমার আসলে ভাইরাল হয়ে যদি প্রফিট হতো, দেখতাম আমার ফলোয়ার দুম 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 করে বাড়ছে, আমার ভিউয়ার্স বাড়ছে, আমার পেজে মনিটাইজেশন নাই, তো যদি মনিটাইজেশন হইতো, পেজটা টাকা আসতো, ডলার আসতো, তাইলে আমি ভাইরাল হতে চাইতাম। বরং আমার কাজ কমেছে, বরং মানুষ আমাকে খারাপ জানছে, বরং মানুষ আমার ক্যারেক্টারের উপর প্রশ্ন তুলেছে। আমি জেনা করিনি, আমি বিধবা হয়ে বিয়ে করেছি, যেটা ইসলামে জায়েজ। এই কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন, যারা ভুল বুঝছে তাদের জন্য আরো বেশি ভালো হয়, ক্লিয়ার হতে পারবে। একটা জিনিস কি যে আমি সবাইকে বলবো, আমি সবসময় বলি সত্য যত সুন্দর হোক সেটা সুন্দর, আর মিথ্যে যত সুন্দরই হোক না কেন সেটা ভয়ঙ্কর। কারণ দেখেন, আমি একটা বিয়ে হাইড করেছি, কিন্তু আমার যাদেরকে জানানো উচিত, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, রিলেটিভ, তারা সবাই জানতো। এবং পরবর্তীতে সেই ছেলেটা যখন পৃথিবী থেকে চলে যায়, সুইসাইড করে, তখন কিন্তু তার ফ্যামিলি বলেছে এটা নিয়ে আর কথা বলতে না, তারা লজ্জিত। তো সেখানে জিনিসটা ধামাচাপা হয়ে যায়, জিনিসটা নিয়ে আর কথা বলা হয় না। তার মানে এই না যে জিনিসটা মিথ্যে, আমি কিন্তু অকপটে বলেছি। আর একটা নিকানামা বাংলাদেশে কোথাও কেউ একটা রেজিস্ট্রি পাতা ছিল, সেই কাজীকে প্রশ্নের উত্তর দিতে হবে আদালতে। তো আমাকে যেইভাবে মানহানি করা হচ্ছে, আমার মানসিক, শারীরিক এবং আর্থিক, আমার কাজের জায়গাটা, আমার জীবনটা, আমার ছোট্ট মেয়েটাকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এগুলো কিন্তু বিশ্বাস করেন যে করছে তার জন্য আল্লাহ তো নিশ্চয়ই কিছু না কিছু রেখেছে, কিন্তু আপনারাই বুঝতে পারবেন যে আমার যেই ক্ষতিগুলো করে গেল সেটা আমি আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত প্রমাণ করে যাব। ইতোমধ্যে পিবিআই তদন্ত রিপোর্ট গিয়েছে, ইতোমধ্যে সাইবার ট্রাইব্যুনালে মামলা চলমান, এবং আমাকে যে ভয়ঙ্করভাবে অ্যাটাক করলো, আমার মনে হয় যে আপনারাই আসলে সত্যটা জানতে পারবেন। এবং আপনারা প্লিজ কেউ নেগেটিভ কমেন্টস করার আগে আমার জায়গাটা একটু বিবেচনা করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ বর্ষা চৌধুরী। এত কথা বলবার পরে আসলে বিদায় দেবার ভাষা আমার জানা নেই। জাস্ট বলবো যে ভালো থাকার চেষ্টা করুন এবং অবশ্যই পজিটিভিটি আমাদের মনে হয় সবারই ছড়ানো উচিত। ইনশাআল্লাহ এন্ড অফ দ্য ডে আমার মনে হয় সত্যের জয় হবে, এবং এত কিছু যেহেতু সার্ভাইভ করে আসতে পেরেছি, আই ক্যান ডু ইট ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আজকের শো এই পর্যন্তই। আই এম ইওর হোস্ট তাবাসসুম প্রিয়াঙ্কা, সাইনিং অফ ফ্রম দ্য ক্যান্ডিড শো। স্টে ব্লেসড।